নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাঠ করতে চলেছি সমরেশ মজুমদারের একটি ছোট গল্প, দায়মুক্ত। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ করতে চাই, যদি গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আজ যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন। আসুন তাহলে আজকে সকলে মিলে এই সুন্দর গল্পটা আমরা শুনে নিই। কয়েকদিন যেতে না যেতেই হাঁপিয়ে উঠলেন রজতাভ। কাহাতক 24 ঘন্টা বাড়িতে বসে থাকা যায়। সেই ভোর 5টায় ঘুম ভাঙার পর নিজে চা তৈরি করেন। কলকাতায় থাকলে শিখাকে ডেকে চায়ের কাপ ওর মাথার পাশে রাখতেন। শিখা উঠে পড়ত। এখানে শিখার ঘুম ভাঙে ঠিক 7টায়। উঠেই ছেলের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে ছোটে। রঙ্গন অফিসে বের হয় ঠিক 8টায়। 2 মাস আগে বৌমাও যেতেন। মাসখানেক আগে বাচ্চা হওয়ার পর তিনি স্বাভাবিক কারণেই দেরিতে বিছানা ছাড়েন। বৌমার সন্তান হবে শুনে শিখা চলে এসেছিল মাস 2 আগে। আসার সময় রজতাভকে সঙ্গে চেয়েছিল। রজতাভ আসেননি। একা একা কি করে কলকাতা থেকে কলম্বাসে আসবেন এই নিয়ে দুশ্চিন্তায় শিখার ঘুম হয়নি। কথাটা বারংবার স্মরণ করিয়ে দিয়েছিলেন। তাঁর ইচ্ছের মূল্য রজতাভ কোনোদিনই দেননি। আমেরিকা থেকে রঙ্গন অভয় দিয়েছিল সে এয়ারপোর্টেই থাকবে, মায়ের কোনো চিন্তা নেই। নাতি হয়েছে খবর পেয়েও কিছুদিন টালবাহানা করে শেষ পর্যন্ত চলে এসেছিলেন রজতাভ। আমেরিকা তার একদম ভালো লাগে না, কিরকম বন্দি বন্দি মনে হয় নিজেকে। তার উপর মাসটা এখন জানুয়ারি, বাইরে -8। সেই ভোর থেকেই জানালার পাশে গিয়ে মাঝে মাঝে দাঁড়ান রজতাভ। বাইরে বরফ আর বরফ। মাঝে মাঝে বরফ সরানোর গাড়ি রাস্তা ঠিক করে যাচ্ছে, আর ছুটছে শোষো গাড়ি। ভাবখানা এখন যেন থামলেই জমে যাবে। অন্য সময় বাইরে একটু হাঁটাহাঁটি করতে পারতেন, চাইলে মলেও যেতেন। ছুটির দিন বা অফিস ফেরত রঙ্গন তাকে নিয়ে ঘুরতে বের হতো, এর বাড়ি ওর বাড়িতে নেমন্তন্ন রাখতে যেত। এখন তো বাইরে হাঁটার কোনো সুযোগই নেই। এক হাঁটু বরফে 2 মিনিট থাকলেই জমে যাবেন। অফিসের পর রঙ্গন বাড়ি ফিরে অবশ্য বলে, যাবে নাকি আজকে কোথাও? কোথায় যাবেন? গেলে তো গাড়ির বাইরে আর পা দেওয়া যাবে না। ছেলের সঙ্গে কত আর বড় বড় ডিপার্টমেন্টাল শপে ঘুরে বেড়াবেন। অতএব সময় কাটছে টিভি দেখে। শিখার এসব সমস্যা নেই। বৌমার শরীর দুর্বল বলে সেই সংসার সামলাচ্ছে। কত আধুনিক ব্যবস্থা এখানে, যা ইচ্ছা রান্না করা যায়। তারপর 1 মাসের বাচ্চাটা তো আছেই। তাকে নিয়ে কাজের বাইরের সময়টায় পুতুল খেলা চলে। কলকাতায় থাকলে প্রায়ই তাদের বাকযুদ্ধ হয়, এখানে সেটা হচ্ছে না। রঙ্গন মদ্যপান করে না, কিন্তু বাবার জন্য স্কচ এনে দেয়। নিয়ম করে প্রতি সন্ধ্যায় 2 পেগ হুইস্কি খান তিনি। এই অভ্যেসটা হয়েছিল 50 বছর পর, যখন তিনি কোম্পানি জেনারেল ম্যানেজার হয়েছিলেন। ছেলের দিকে তাকালে তার খুব ভালো লাগে। পড়াশোনায় তো ভালোই ছিল, তরতর করে প্রতিটি পরীক্ষায় 80-র ওপর নম্বর পেয়ে আমেরিকায় চলে এসে দিব্যি চাকরি করছে। এর মধ্যে 3 বার বাড়ি বদলেছে। প্রতিবারই বাড়ির সাইজ বেড়েছে। দেশে থাকলে প্রতি সপ্তাহে 2 বার ফোন পান ছেলের। বৌমাটিও মন্দ নয়, কিন্তু তাই বলে কলকাতার বন্ধু বান্ধবদের সঙ্গ থেকে বঞ্চিত হয়ে বরফের মধ্যে গৃহবন্দী হয়ে থাকার কোনো মানে হয় না। ছেলে বলল, তুমি লস অ্যাঞ্জেলেসে চলে যাও, ওখানে বরফ তো দূরের কথা, ঠান্ডাও বেশি পড়ে না। আমার বন্ধু সুব্রতকে বলেছি, ও খুব আগ্রহী। অনেক জায়গা ওর বাড়িতে, কয়েকদিন ঘুরে বেরিয়ে এসো। না না, এ কি হয়, চিনি না, জানি না। রজতাভ আপত্তি জানালেন। সুব্রতকে দেখলে এ কথা মনে হবে না? ও খুশি হবে তোমায় পেলে। কিন্তু রজতাভ রাজি হলেন না। শনিবার বিকেলে এই বাড়িটায় যেন উৎসব শুরু হয়।
বৌমা এখন শরীরের কারণে পারছেন না, কিন্তু তার ভূমিকা নিচ্ছে শিখা। 2:30 নাগাদ মা ছেলে বেরিয়ে যাচ্ছে বরফ ঠেলে, ফিরে আসে 5টায়। রিমোট টিপে গ্যারেজের দরজা খুলে রঙ্গন গাড়ি ঢুকিয়ে দেয় ভেতরে। সেন্ট্রালি এয়ার কন্ডিশনড বাড়ির উত্তাপ গ্যারেজেও থাকে। তারপর গাড়ির ডিকি থেকে প্যাকেটের পর প্যাকেট ওরা নামায়। রজতাবু সোফায় বসে দেখেন। প্যাকেট খুলে জিনিসগুলো বের করতে করতে শিখার মুখে আলো ফোটে। কি দারুণ বেগুন! তোদের এখানে কত টাটকা আর বড় সবজি, আমাদের ওখানে চোখেই দেখিনি। কই মাছটা দেখা তোর বাবাকে, 10 ইঞ্চি লম্বা। ইলিশের সময় বাজার থেকে 1 কেজির বেশি নিয়ে আসতে পারে না, অথচ এখানকার বাংলাদেশি দোকানে 2.5 কেজি ইলিশের ছড়াছড়ি। তোর এখানে না এলে এসব তো দেখতেই পেতাম না। শুনতে শুনতে মুখ না খুলে পারে না রজতাভু। বেশ তো, বাকি জীবনটা এখানেই থেকে যাও, নয়ন ভরে দেখে যেতে পারবে। ছেলে মাথা নাড়ালো। নো মোর বাবা। শিখা বলল, দেখলি, সব সময় আমাকে না খোঁচালে ওর ভাত হজম হয় না। হ্যাঁ, খাবার সুখ এখানে আছে। এত বড় লবস্টার কখনো চোখেই দেখেনি রজতাভু। গাড়ি বাড়ির আরাম আছে, কিন্তু জীবন কোথায়? সেই সকালে বেরিয়ে যায় ছেলেটা, ফেরে সন্ধ্যের মুখে। বৌমাও তাই। তখন কোনো মতে রাতের খাবার শেষ করে বিছানায় গানা এলিয়ে দিলে ভোরে উঠবে কি করে? আর একটা ব্যাপার ক্রমশ অসহ্য হয়ে উঠছে রজতাভুর কাছে। আড্ডা নেই, হইচই নেই। মাইনের চেক থেকে বাড়ি গাড়ির ইনস্টলমেন্ট দিয়ে যাও। তাই প্রত্যেক শুক্র বা শনিবারে এর বাড়ি ওর বাড়িতে কথা বলার জন্য জমায়েত। ক্যালেন্ডারে 6 মাসের যত শুক্র এবং শনিবার সব লেখা হয়ে আছে কবে কার বাড়িতে যেতে হবে। যেহেতু বৌমার বাচ্চা হয়েছে, তাই আগামী 5 মাস এ বাড়িতে জমায়েত হতে পারবে না। রঙ্গন জোর করে তাকে নিয়ে যেত, শিখা খুশি হয়েই যেত। রজতাভু লক্ষ্য করেছেন এই পার্টিগুলো চেহারা। যার বাড়িতেই পার্টি হোক, অতিথিদের সংখ্যা প্রায় 1, আর একই মুখ সর্বত্র। কারণ একটাই, এই বাঙালিরাই শহরের বাসিন্দা। যদিও প্রচুর বাংলাদেশি এই শহরে থাকেন, কিন্তু কলকাতার বাঙালিরা তাদের বাড়িতে নেমন্তন্ন করতে পছন্দ করেন না। এরকম পার্টিতে আমন্ত্রিত হয়ে 70-80 মাইল গাড়ি চালিয়েও লোক আসে। 7টার মধ্যে জমায়েত শুরু হয়ে যায়। গৃহকর্তা পানীয় অফার করেন, অর্ধপেক হুইস্কি অথবা কোমল পানীয়। সেটা শেষ হওয়ার আগেই গৃহকর্ত্রী সবিনয়ে জানান ডিনার পরিবেশিত হয়েছে। খেতে খেতে গল্প চলে, একই গল্প। শিখা 2টো পার্টিতে এক পোশাক পরে যায় না, গহনাও আলাদা। না, এটা সম্রাট থেকে কেনা। না, নিউ মার্কেট কেন, দক্ষিণাপনেই সব পাওয়া যায়। কথাবার্তা এই একই খাতে বয়ে যায়। বাড়ি ফেরা 8:30টায়। রজতাভু বিরক্ত হয়ে পার্টিতে যাওয়া বন্ধ করলেন। শিখা এসে গাল ফুলিয়ে বলল, কি করছো তুমি? না গেলে সবাই প্রশ্ন করবে, কি জবাব দেবে খোকা? যা হোক কিছু বলবে, বৌমার শরীর খারাপ তাই বাড়িতে আছি। আশ্চর্য, বৌমার শরীর খারাপ হলে আমার বাড়িতে থাকার কথা। তাহলে বলে দিও পেট খারাপ হয়েছে আমার। তার মানে ছেলের সম্মান রাখতে তুমি যাবে না? আমি না গেলে ওর সম্মান যদি চলে যায়, তাহলে না যাওয়াই ভালো। রজতাভু ছেলেকে ডাকলেন, জানিয়ে দিলেন কেন তিনি যাচ্ছেন না। রঙ্গন হাসল। সত্যি একদম রোবটের মতো ব্যাপার। আমারই যেতে ইচ্ছা করে না, কিন্তু এখানে সম্পর্ক রাখার দরকার বলে যাই। তোমার ভালো না লাগলে যাবে না, আমি যা হোক বলে ম্যানেজ করে নেব। রঙ্গন চলে গেল। শিখা জ্বলন্ত দৃষ্টিতে স্বামীকে দেখল। বৌমার জন্য খোকা একা যায়, কিন্তু আর সবাই জোরে আসে। তুমি এখানে থাকতে আমি একা যাচ্ছি, এতে যে সম্মান ধুলোয় লুটোবে তা ভেবেছ? তাই বলো, খোকা নয়, তোমার কথা ভেবে আমাকে যেতে বলছো। তা তুমিও তো না যেতে পারো, সম্মান বজায় থাকবে। রজতাভু হাসলেন। শিখা কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন।
রজতাভু জানেন শিখা যাবেই। এখানকার তরুণী মহলে শিখার খুব খাতির হয়েছে। ওর কাছ থেকে সবাই বিভিন্ন রান্নার রেসিপি জেনে নেয়। পরদিন দুপুরে রোদ উঠল, বেশ কড়া রোদ। বরফও গলতে শুরু করল। ভরসা পেলেন রজতাভু। আপাদমস্তক গরম কাপড় মুড়ি দিয়ে তিনি বাড়ি থেকে বের হলেন। রাস্তায় মোড় অবধি গিয়েছেন, মনে হলো সারা শরীরে কাঁপুনি হচ্ছে। হঠাৎ গাড়িটাকে দেখতে পেলেন, রঙ্গনের গাড়ি। চিৎকার করে বলছে, উঠে পড়ো জলদি। উঠতে গিয়ে দেখলেন পা এগোচ্ছে না। কথা বলতে গিয়ে শব্দ হারিয়ে গেল। রঙ্গন দ্রুত নেমে এসে তাকে টেনে তুলল গাড়িতে। গাড়ির ভেতরটা মেশিন গরম করে রেখেছে। পেছনের সিটে শুয়ে দিয়ে বাড়ি ফিরে গেল রঙ্গন। ধরাধরি করে তাকে শোয়ানো হলো বিছানায়। টেলিফোন পেয়ে ছুটে এলো রঙ্গনের বাঙালি ডাক্তার বন্ধু। ইঞ্জেকশন দিল সে। বলল, ঘণ্টা তিনেকের মধ্যে বোঝা যাবে হাসপাতালে নিয়ে যেতে হবে কিনা। মেসোমশাইয়ের ইন্স্যুরেন্স করা আছে তো? শিখা জানে না। রঙ্গন দ্রুত রজতাভর পাসপোর্ট যে ব্যাগে রাখা থাকে সেটা খুঁটিয়ে দেখল। মাত্র $50,000 ইন্স্যুরেন্স করিয়ে এসেছেন রজতাভ কলকাতা থেকে আসার সময়। সম্ভবত প্রিমিয়ামের টাকাটা নষ্ট হয়ে যাবে বলে কম টাকায় করিয়েছিলেন। রঙ্গন জানে ওই $50,000 তেমন তেমন ক্ষেত্রে কিছুই কাজে দেবে না। ওকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হলে কি যে পরিণতি হবে তা ভাবতেই শিউরে উঠল সে। কপাল ভালো ছিল, ডাক্তার বন্ধু জানালো ইঞ্জেকশনে কাজ হয়েছে। এখন রজতাভ ঘুমোবেন, কেউ যেন ওকে বিরক্ত না করে। পাক্কা 30 ঘন্টা ঘুমানোর পর চোখ খুললেন রজতাভ। শুনলেন তার কোল্ড স্ট্রোক হয়েছিল। ওই ঠান্ডায় যা পরে বেরোনো উচিত ছিল তা তিনি পরেননি। মাথা থেকে পা ঢাকলেই -5কে কবজা করা যায় না, তার জন্য চাই আলাদা পোশাক। হিট স্ট্রোকের কথা তিনি জানতেন, কোল্ড স্ট্রোক আজ প্রথম জানলেন। একা পেয়ে শিখা জানালো তার মুখ নাকি বেনারসির হনুমানের মতো হয়ে গেছে। কপাল থেকে চিবুক পর্যন্ত চামড়া পুড়ে গিয়েছিল, ওইটুকুই খোলা ছিল তখন। 7 দিনের মাথায় সম্পূর্ণ সুস্থ হয়ে রজতাভ দেখলেন তার মুখ থেকে শুকনো চামড়া উঠছে। সাপের খোলস যেমন ওঠে তেমনই মুখের চামড়া উঠে যাওয়ার পর তিনি রঙ্গনকে বললেন দেশে ফিরে যাবেন। শিখার যাওয়ার প্রশ্নই ওঠে না, সে নাতি আর বৌমাকে নিয়ে ব্যস্ত। রঙ্গন আপত্তি করেছিল প্রথমে, শেষে প্লেনে সিট বুক করে দিল। ওদের শহর থেকে লন্ডন, লন্ডন থেকে কলকাতা। শিখার একটুও ইচ্ছা ছিল না স্বামীকে ছাড়ার। যাওয়ার আগের রাত্রে শুয়ে শুয়ে বলল, তোমার কাছ থেকে আমি কিছুই পাইনি। রজতাভ বললেন, কি চেয়েছ যা তোমাকে দিইনি? জানি না, যাচ্ছ যাও, কিন্তু রোজ ফোন করতে হবে। কত বিল দিতে হবে খেয়াল আছে? তাহলে একদিন অন্তর একদিন। আচ্ছা, আর একটা কথা, আমাদের বেডরুমে শোবে না। তাহলে কোথায় শোবো? অন্য কোনো ঘরে, খোকার ঘরে। বেশ, তাই হবে। রজতাভ আর তর্ক করতে চাইলেন না। রঙ্গন এলো তাকে এয়ারপোর্টে ছাড়তে। শেষ মুহূর্তে বলল, আমি জানি তোমার এখানে খুব অসুবিধা হয়, তবু তোমাকে দেখলে মন ভালো লাগে। রজতাভ ছেলের কাঁধে হাত দিয়ে বললেন, আমি মরে গেলে তুই তোর মাকে এখানে নিয়ে আসিস। কলকাতার বাড়ি বিক্রি করে দিবি। তুই তো কখনো কলকাতায় ফিরে যেতে পারবি না। অনেস্টলি বলছি বাবা, ফিরে যেতে চাইলেও যেতে পারবো না। এই বাড়িটাকে কিনেছি 25 বছরের ইনস্টলমেন্টে। তাছাড়া আমি চাকরি পেতে পারি, কিন্তু তোমার বৌমা ওখানে গেলে হাউসওয়াইফ হয়ে থাকবে, সেটা আরও কিছুতেই পারবে না। আমি জানি, তাই বলছি, বাড়িটাকে রেখে কোনো লাভ নেই। এখনই এসব কথা বলবে না তো। ছেলের মুখটায় এখনো ছেলেবেলার অভিমান, এখনো যে এটুকু বেঁচে আছে তা দেখে খুব খুশি হলেন রজতাভ। লন্ডনে নামলেন সকাল 8টায়। এখানে ঘণ্টা 5 বসে থাকতে হবে।
ট্রানজিট লাউঞ্জে পৌঁছে বোর্ড দেখলেন। হিথ্রো এয়ারপোর্ট থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্লেন যাচ্ছে। তারা কখন কোন গেট থেকে ছাড়ছে তার বর্ণনা দেওয়া আছে। তার প্লেনের কোনো খবর নেই। মালপত্র যা ছিল তা আমেরিকায় বোর্ডিং কার্ড নেওয়ার সময় প্লেন কোম্পানিকে দিয়ে দিয়েছেন। খালি হাতে ঘুরতে লাগলেন রজতাভ। দুপাশে ডিউটি ফ্রি শপের আকর্ষণ। কয়েকটা দোকান ঘুরতেই বুঝলেন নামেই ডিউটি ফ্রি শপ। যে কোনো জিনিসের দাম আকাশ ছোঁয়া। লন্ডন শহরে এর চেয়ে সস্তায় পাওয়া যায়। হাঁটতে হাঁটতে একটা লাউঞ্জে চলে এলেন রজতাভ। অনেক যাত্রী সেই লাউঞ্জের সোফায় বসে আছেন। এরা নিশ্চয়ই দূর থেকে আসছেন, অন্য ফ্লাইট ধরবেন। হঠাৎ নজর পড়ল এক মহিলার ওপর। দারুণ ফর্সা, লম্বা, সুন্দর শরীর, তবে বয়স 60-এর কম নয়। পরনে অফ হোয়াইট শাড়ি। মনে হলো এই মহিলা যৌবনে ডানাকাটা সুন্দরী ছিলেন। এর বসে থাকার ভঙ্গিতেই ব্যক্তিত্ব স্পষ্ট। ভদ্রমহিলা মুখ ফেরাতেই চোখ সরিয়ে নিলেন রজতাভ। এই 70-এর কাছাকাছি এসে তিনি এমন কিছু করতে পারেন না যা 18-19-এ মানায়। রজতাভ কাচের দেওয়ালের কাছে গেলেন। ওপাশে হিথ্রো এয়ারপোর্টের রানওয়েতে কর্মব্যস্ততা চলছে। গোটা পৃথিবী থেকে উড়ে আসা প্লেনগুলো স্বচ্ছন্দে নামছে, আবার উড়ে যাচ্ছে। হঠাৎ নাকে মিষ্টি গন্ধ লাগলো। ঘুরে তাকাতেই অবাক হলেন। সেই মহিলা উঠে এসেছেন তার সামনে। চুল প্রায় সাদা, গলায় হাঁসের পায়ের দাগ। মহিলা হাসলেন। চিনতে পারছো না? এই একটি বাক্যে হুড়মুড় করে বিস্মৃতির সব দেয়াল খসে পড়ল। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না রজতাভ। কি করছেন না জেনে এগিয়ে গিয়ে মহিলার হাত ধরলেন। তুমি? মহিলা মাথা নাড়লেন। তোমাকে দেখেই চিনতে পেরেছি, কিন্তু বুঝলাম তুমি পারোনি, তাই উঠে এলাম। আমি আমি ভাবতেই পারছি না লালি, তোমাকে এখানে দেখব ভাবতেই পারছি না। কিন্তু তুমি খুব বদলে গেছো। কিরকম? মোটা হয়েছি? বুড়ি? দূর, তুমি আরও সুন্দরী হয়েছ। বাজে বকো না। 65 বছরের বাঙালি মেয়েকে লোকে বুড়িই বলে। 65? হ্যাঁ, তুমি আমার থেকে 3 বছরের বড়। তাই তো। চোখ বন্ধ করলেন রজতাভ। লালি হাত ছাড়িয়ে নিলেন। রজতাভ চোখ খুললেন। হ্যাঁ, ঠিক 50 বছর পর তোমাকে দেখছি। ভাবা যায়? লালি হাসলেন। তখন যদি আমরা ঠিক করতাম 50 বছর পর দেখা করব, তাহলে বিশ্বাস করতাম। চুলগুলো এত উঠে গেল কেন? বাপ ঠাকুরদার দান। রজতাভ হাসলেন। তুমি কি একাই যাচ্ছ? হ্যাঁ, তুমি? আমিও। চলো ওই সোফায় বসে কথা বলি। রজতাভ লালির কুনি ধরে নিয়ে এলেন। লালি বললেন, একটু আস্তে, এখন কি অত জোরে হাঁটতে পারি? তুমি তো দেখছি এখনো যুবক। যুবক? হো হো করে হাসলেন রজতাভ। আমার নাতি হয়ে গেছে। ছেলে তো আমেরিকায় থাকে। অবাক হয়ে তাকালেন রজতাভ। তুমি কি করে জানলে? হাসলেন লালি। 4 বছর আগে পর্যন্ত জানতাম। মা বেঁচে ছিলেন ততদিন মায়ের কাছে তোমাদের খবর পেতাম। তোমার স্ত্রী কেমন আছেন? ভালো। ছেলের কাছে থেকে গেল কিছুদিনের জন্য, নাতিকে সামলাচ্ছে। বাহ, তোমার ছেলে মেয়ে? মাথা নাড়লেন লালি। একটি ছেলে। তোমার স্বামী? শরীর ভালো নয়, হাঁপানিতে ভুগছে। কোথায় যাচ্ছ? ব্যাঙ্গালোরে। ছেলে ওখানে চাকরি করে, বছরে একবার যাই। লন্ডনেই থাকো? না, ম্যানচেস্টারে। লালি, তুমি সুখে আছো তো? স্পষ্ট চোখে তাকালেন লালি। স্বার্থ আর অনুকম্পা দিয়ে যে সম্পর্কের শুরু, তাতে কখনো সুখ জন্ম নেয়? ওর আত্মীয় স্বজন সবাই তো বিয়ের ব্যাপারটা জানে।
50 বছরেও সেই জানাজানি পুরনো হয়নি। মাইকে ঘোষণা চলছিল সমানে, কখন কোন গেট দিয়ে যাত্রীদের প্লেনে উঠতে হবে। টিভির মনিটরে ফ্লাইট চার্ট দেখাচ্ছে। রজতাভর কলকাতার ফ্লাইটের ঘোষণা একবারও করেনি কর্তৃপক্ষ। রজতাভ বললেন, আবার কি করে দেখা হবে লালি? জানি না, হয়তো এভাবেই হয়ে যাবে। গম্ভীর হলেন রজতাভ। তোমার টেলিফোন নাম্বার পেতে পারি? একটু চুপ করে থাকলেন লালি। এই সময় মাইকে ঘোষণা করা হলো লালির ফ্লাইট তৈরি। লালি চোখ তুললেন। তোমারটা? নিশ্চয়ই। পার্স বের করে নিজের কার্ড এগিয়ে দিলেন রজতাভ। সেটা নিয়ে লালি বললেন, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? অবাক হলেন রজতাভ। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কেউ কাউকে ফোন করব না। সে কি? অবাক হয়ে গেলেন রজতাভ। আমরা জানবো, ইচ্ছে করলেই কথা বলে খবর নিতে পারি, যা একদিন পারতাম না, কিন্তু ইচ্ছেটা কাজে লাগাবো না। লালি চোখ বন্ধ করলেন। তাহলে নাম্বার নিয়ে কি হবে? হবে। মাথা নাড়লেন লালি। তুমি এবং আমি এমন ব্যবস্থা করে যাব যাতে যেই আমাদের কেউ পৃথিবী থেকে চলে যাবে অমনি যে বেঁচে থাকবে সে যেন জানতে পারে। শুধু এইটুকুই। বলো, রাজি আছো? একটা বড় শ্বাস বুক নিংড়ে বেরিয়ে এলো। রজতাভ মাথা নাড়লেন। লালি তার ফোন নাম্বার লিখে দিলেন, কার্ড ব্যাগে ঢোকালেন। এখন ঘন ঘন আবেদন জানানো হচ্ছে প্লেন ওঠার জন্য। রজতাভ লালিকে ওর প্লেনে ওঠার গেট পর্যন্ত এগিয়ে দিতে গেলেন। বোর্ডিং কার্ড নিয়ে প্লেনের কর্মচারীরা লালিকে পরীক্ষা করে ভেতরে যেতে বলল। রজতাভ আশা করেছিলেন ভেতরে যাওয়ার আগে লালি মুখ ফিরিয়ে তার দিকে তাকাবে, কিন্তু তাকালো না। কয়েক মিনিটের মধ্যে প্লেন উড়ে গেল আকাশে। হিথ্রো এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জে যাত্রীদের ভিড় গমগম করছে, কিন্তু রজতাভর সব কিছুই ফাঁকা বলে মনে হচ্ছিল। 50 বছর পর দেখা হলো, অথচ শেষ 40-45 বছর লালির কথা বেমালুম ভুলেছিলেন তিনি। প্রথম 5 বছরে রাগ ছিল, জ্বালা ছিল, না পাওয়ার যন্ত্রণা কুড়ে কুড়ে খেত। নিজের যোগ্যতা এত কম ছিল যে ধিক্কার দিতেন নিজেকে। তারপর সামলে নিয়েছিলেন। মোটামুটি ভালো রেজাল্ট হয়েছিল। দ্বিতীয় চাকরিটা তাকে ধীরে ধীরে তুলে নিয়ে গিয়েছিল ওপর মহলে। বিয়ে করেছেন, ছেলে হয়েছে, ভালোই ছিলেন এতকাল। লালি স্মৃতি বিস্মৃতির অতলে তলিয়ে গেছিল। বাল্যপ্রেমে অভিশাপ আছে, অথবা ওই বয়সের প্রেমকে কাফলা বলা হয়, কারণ তা কখনোই স্থায়ী হয় না। কিন্তু তিনি কখনোই ভাবেননি 50 বছর পরে দেখা হলে লালি বলবে সে সুখে নেই। কখনো কল্পনাও করতে পারেননি লালি তার সব খবর রাখার চেষ্টা করে গেছে 4 বছর আগে পর্যন্ত। তার মানে জীবন সবসময় থিওরি মেনে চলে না। 18 বছর বয়সে রজতাভ পাড়া কাঁপানো ছেলে, ভালো ফুটবল খেলে, আশুতোষ কলেজে পড়ে, কিন্তু 7-8 জনের দল নিয়ে হকি স্টিক হাতে নিয়ে মারপিট করে নামও করে ফেলেছে। বাবার প্রচণ্ড শাসন সত্ত্বেও মায়ের প্রশ্রয়ে রজতাভ তখন পাড়ার হিরো। তখনই লালির সঙ্গে দেখা। লালি তখন ক্লাস 10-এর ছাত্রী, বেলতলা স্কুলে পড়ে। ওর স্কুল যাওয়ার আসার সময় কাজের মেয়ে সঙ্গী হয়। তাকে উপেক্ষা করে বেপাড়ার কিছু ছেলে লাইন মারছিল খবর পেয়ে রজতাভ দল নিয়ে গিয়ে বেধড়ক পেটালো তাদের। পিটিয়ে থানায় গিয়ে বলল, আমাদের পাড়ার মেয়েকে বেইজ্জত করেছিল বলে ওদের মেরেছি। দারোগা বললেন, ঠিক করেছ, কিন্তু দ্বিতীয়বার করলে জেলে যেতে হবে। দ্বিতীয় দিন থেকে 3 মিনিটের রাস্তা গাড়িতে যাতায়াত শুরু করলো লালি। চতুর্থ দিনে সেই গাড়ি জানালা থেকে কাগজ পড়ল রাস্তায়। গাড়ি চলে গেলে ছো মেরে কুড়িয়ে নিল রজতাভ। সুন্দর হাতে লেখা, তুমি আমার উপকার করেছ বলে কৃতজ্ঞ। বাবা তোমাকে গুন্ডা বলে।
তুমি একটু ভালো হতে পারো না? কোনো নাম নেই ওপরে অথবা নিচে, কিন্তু চিঠির আদান প্রদান চলল। ওর ক্লাসে পড়ার একটি পরিচিত মেয়ের সাহায্য নিল রজতাভ। 7 নম্বর চিঠিতে নাম দেখা গেল লালি। জানা গেল ওর বাবা 1 নম্বরের স্বৈরাচারী। মেয়েকে কোথাও একা যেতে দেন না, সিনেমা দেখাও বারণ, বাইরে আলাদা করে কথা বলার কোনো সুযোগই নেই। লালি থাকে দোতলার রাস্তার দিকের ঘরে। রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে সে 1 মিনিটের জন্য ঘরের লাগোয়া ব্যালকনিতে আসতে পারে। লালির বাবা যে বিরাট ব্যবসায়ী, বিশাল কারখানার মালিক তা জানা ছিল। বাড়ির গেটে দারোয়ান, 4টে গাড়ি। তারপর সে বৃষ্টির রাত এলো। রাস্তায় লোকজন নেই। 10টা নাগাদ অঝরে ঝরা বৃষ্টির মধ্যে রেইন পাইপ বেয়ে ব্যালকনিতে উঠে গিয়েছিল রজতাভ। বিদ্যুৎ চমকাচ্ছে, দরজা বন্ধ। কয়েকবার টোকা দেওয়ার পর ভীত গলা কানে এলো। কে? আমি, রজতাভ। দরজা খুলে গেল। ভেজা জামাকাপড় নিয়ে ঘরে ঢুকে সে দেখল হালকা নীল আলো জ্বলছে। ভয়ে কুকড়ে যাওয়া লালি মুখে হাত চাপা দিয়ে বলল, কিভাবে এলে? বাবা যদি জানতে পারে? পারবে না, শুধু তুমি বলো, ডু ইউ লাভ মি? মুখে কিছু বলেনি লালি, শুধু দ্রুত ঘাড় নেড়ে হ্যাঁ বলেছিল। এত কাছে দাঁড়িয়ে নীল আলোয় ম্লান করল লালির ফর্সা মুখ। গলা হাত দেখে রজতাভর মুগ্ধতা বাড়ছিল। তখনই কুকুরের ডাক শোনা গেল। লালি ভয়ে চিৎকার করে উঠল, যাও, চলে যাও প্লিজ, এখনই সবাই চলে আসবে। দাঁড়ায়নি রজতাভ। যে পথে এসেছিল সেই পথেই নেমে গিয়েছিল রাস্তায়। পরের দিন দেখা গেল রেন পাইপে কাঁটাতার লাগানো হয়েছে। 7 দিনের মধ্যে পাত্র পাওয়া গেল। ছেলেটি ব্রিলিয়েন্ট। বিলেতে রিসার্চ করতে যেতে চায়, পয়সার অভাবে পারছে না। তাকে সেই সুযোগ করে দেওয়া হলো লালিকে বিয়ে করার শর্তে। বিয়ের পর বরকনে চলে যাবে বিলেতে। 1 মাসের মধ্যেই সানাই বাজল। লালির বাবা কোনো ঝুঁকি নেননি। পুলিশ পাহারা ছিল গেটের বাইরে। সেদিন রজতাভর মনে হয়েছিল তার আত্মহত্যা করা উচিত। বন্ধুরা বুঝিয়েছিল সামান্য একটা মেয়ের জন্য সে প্রাণ দেবে, তার প্রাণ কি সস্তা? 50 বছর পর এইসব ঘটনা মনে পড়বে এমন কেউ বেঁচে আছে কিনা জানা নেই। বন্ধুদের মধ্যে যারা এখনো আছে তারা ভুলেই গেছে। লালির বাবার মৃত্যুর পর সেই ব্যবসা বন্ধ হয়েছে। সেই পাড়া ছেড়েছেন রজতাভ। আজ মনে এলো সেই বৃষ্টির রাত্রে রেইন পাইপ বেয়ে লালির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন? কিসের টানে? ওকেই ভালোবাসা বলে? তাহলে ভালোবাসার আয়ু কতদিন? দিব্যি তো সব ভুলেছিলেন 45 বছর। নাকি অনাদরে ভালোবাসা ঘুমিয়ে থাকে? ঘুমোয়, কিন্তু মরে না। কলকাতায় এলেন। ফাঁকা বাড়ি। একটুও ভালো লাগছিল না তার। অথচ কলকাতায় ফিরে আসার জন্য ওখানে ছটফট করছিলেন। তার টেলিফোন নাম্বারের বইয়ে এল আদ্যাক্ষরের শেষে নাম লিখলেন লালি, 0044। তারপর 3 বছর পার হয়ে গিয়েছে। পুজো আসছে। ষষ্ঠীর দিন ছেলে বৌমা নাতিকে নিয়ে চলে এলো বেড়াতে। বৌমার বোন ও স্বামী বোকারো থেকে এলেন দিদির সঙ্গে পুজো কাটাতে। বাড়ি এখন জমজমাট। সন্ধ্যের সময় বা হাতটা হঠাৎ কনকন করতে লাগলো। বা বুকে ঈষৎ যন্ত্রণা। রজতাভ অ্যান্টাসিড খেলেন। মনে হচ্ছিল পেটে বাতাস জন্মেছে। কাউকে বলে বিরক্ত করতে চাইছিলেন না, কিন্তু রাত 10টা নাগাদ ব্যথা এত বাড়ল যে আর চেপে রাখতে পারলেন না। ডাক্তার পাশের বাড়িতেই। তিনি মুখ গম্ভীর করে বললেন, ইঞ্জেকশন দিচ্ছি, কাল সকালে ইসিজি করাবেন। ছেলে উদ্বিগ্ন হলো। রাত্রে কিছু হবে না তো? বলতে পারছি না, হসপিটালে রিমুভ করলেই ভালো হয়। রজতাভ বললেন, আরে না না,
আমার কিছুই হয়নি, ঘুমিয়ে পড়লেই ঠিক হয়ে যাবে, তোমরা অযথা চিন্তা করছো। ইঞ্জেকশনের কল্যাণেই ভালো ঘুম হলো। সকালে অনেকটাই চাঙ্গা। ইসিজির ইচ্ছে ছিল না, রঙ্গন জোর করে নিয়ে গেল। ইসিজি করার পর ডাক্তারের চোখ কপালে। রঙ্গনকে আলাদা ডেকে জিজ্ঞাসা করেন, কে হয়? বাবা। এখনই হাসপাতালে নিয়ে যান, খুব খারাপ অবস্থা। রঙ্গনের এক সহপাঠী অ্যাপোলো হাসপাতালের ডাক্তার। সে বলল, নিয়ে আয়। হাসপাতালে আবার ইসিজি করা হলো। করার পর সিদ্ধান্ত নেওয়া হলো অ্যাঞ্জিওগ্রাফ করা হবে। সেটা করা হলো বিকেলবেলায়। দেখা গেল রজতাভ হৃৎপিণ্ডগামী রক্তবাহী শিরাগুলোর 90% অকেজো হয়ে গেছে। আগামীকালই বাইপাস অপারেশন করা দরকার। পরের দিন সকালে ঘুম ভাঙল রজতাভর। বুকটা খুব ভারী। শুনলেন আজ তার অপারেশন হবে, কাল থেকে সমানে ওষুধ চলছে। আর তখনই মনে পড়ল, যদি অপারেশন টেবিলেই মরে যান তাহলে কি হবে? লালিকে তিনি জানাবেন কি করে? কথার খেলাপ হয়ে যাবে। সকাল 9:30 ওরা সবাই এলো। ছেলে বলল, কোনো ভয় নেই বাবা, আজকাল বাইপাস জলভাত হয়ে গিয়েছে, নার্ভাস হইও না। বৌমা বললেন, ওখানে তো বাইপাস হওয়ার পরের দিনই পেশেন্টকে হাঁটায়। বৌমার বোনের স্বামী বলল, আমার বাবার হয়েছিল 5 বছর আগে, এখন নর্মাল লাইফ, কোনো চিন্তা করবেন না। চুপচাপ শুনলেন রজতাভ। তারপর বললেন, ভালো হলেই ভালো, যদি তা না হয় তাহলে মাকে তোমার কাছে নিয়ে যেও, বাড়িটা বিক্রি করে দিও। শিখা কেঁদে উঠল। রঙ্গন চাপা গলায় বলল, মা। রঙ্গন। মৃদুস্বরে ডাকলেন রজতাভ। বলো, একটা অনুরোধ রাখবে? নিশ্চয়ই, বলো। আমার যদি কিছু হয়। বলে মুখ তুলতেই বৌমার সঙ্গে চোখাচোখি হলো, তারপর ওর বোনের সঙ্গে। তখনই মনে হলো, এরা কি ভাববে? বুড়ো বয়সে প্রেম করছেন, প্রেমিকাকে জানাতে চাইছেন তিনি নেই। ভাবতেই কিরকম কুকড়ে গেলেন তিনি। তোমার কিছু হবে না বাবা, তবু বলো, নিশ্চয়ই রাখবো। একটা ফোন। মনস্থির করতে পারছিলেন না তিনি। কাউকে ফোন করতে হবে? রঙ্গন জানতে চাইল। হঠাৎ শিখার যেন মনে পড়ে গেল, খোকা, ওই ফোনটা। বৌমা বললেন, আহ মা, আপনাকে নিষেধ করা হয়েছিল। রজতাভ তাকালেন শিখার দিকে। কি বলছো তুমি, বলো। হকচকিয়ে গেল শিখা। না মানে, আচ্ছা, লালি বলে কাউকে চেনো? সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলেন রজতাভ। কেঁপে উঠলেন। নার্স এলো এই সময়। আপনারা এবার বাইরে যান, পেশেন্টকে তৈরি করতে হবে। সবাই নড়ল। রঙ্গন ঝুঁকে বলল, কি করতে বলছিলে বাবা? মাথা নাড়লেন রজতাভ। না, তার আর দরকার নেই। শেষ করলাম আজকে সমরেশ মজুমদারের একটি ছোট গল্প, দায়মুক্ত। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও গল্প নিয়ে আমি চলে আসবো আমাদের এই চ্যানেলে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।